নমস্কার। গল্পে গল্পে গাথা বালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের জন্য নিয়ে এসেছি বুদ্ধদেব গুহর লেখা একটি উপন্যাস, দীপিতা। আজ শোনাচ্ছি উপন্যাসটির প্রথম পর্ব। কালী পুজো শেষ হয়ে গেছে, ভাইফোঁটাও চলে গেছে। দীপিতার কোনো ভাই নেই। বিয়ের আগে কলকাতাতে যখন বড় মামার কাছেই থাকতো বরানগরে, তখন মামাতো দিদির সঙ্গে মেজ মামার ছেলেকে ফোঁটা দিত। বিয়ের পরে সেই যে ডালটনগঞ্জে এসেছে, তারপর থেকে মামা মামিরাও দু একটা চিঠিতে ছাড়া আর খোঁজ নেননি। দীপিতার শ্বশুরবাড়ি থেকেও সে কারণেই দীপিতার মামাতো ভাইকে কখনো ভাই ফোঁটাতে আসতে বলা হয়নি। দীপিতাদের মাতৃকুল বরিশালের, সেখানে জামাই ষষ্ঠী ব্যাপারটা নেই নাকি। সে কারণে প্রতি বছর জামাই ষষ্ঠী এলেই দীপিতাকে তার শাশুড়ির কাছে নতুন করে কথা শুনতে হয়। তার স্বামী অমল অবশ্য নিজে কিছু বলে না। প্রথম প্রথম ঠাট্টা করত, কিন্তু মনে কোনো দুঃখ রাখেনি। সেদিক দিয়ে মানুষটা ভালোই। যে মেয়ে শিশুকাল থেকে এই আশ্রিতার মতো মানুষ হয়েছে মামা বাড়িতে, তার এর চেয়ে বেশি কিছু প্রত্যাশারও ছিল না। অন্য কিছুর জন্য শূন্যতাও বোধ করে না দীপিতা আর কিছুমাত্র, একমাত্র সাংগীতিক পরিবেশের অভাবটা ছাড়া। কে জানে সত্যি কি করে না। কলকাতাতে থাকাকালীন স্কুল কলেজের দিনগুলোতে একটা মুক্ত হাওয়ার মধ্যে কাটিয়েছিল। সাহিত্য, গান, নাটক টাটক সম্বন্ধে একটা তীব্র উৎসাহ ছিল। 25শে বৈশাখে জোড়াসাঁকোতে এবং রবীন্দ্র সদনে যেতই। দোলে অথবা পৌষ উৎসবে দু একবার শান্তিনিকেতনেও গেছে বন্ধুদের সঙ্গে ও বড় মামার মেয়েদের সঙ্গে। তবে শেষ গেছে বছর 10 আগে। বড় মামা বলতেন, কলকাতার যত অশিক্ষিত বড়লোক সব গিয়ে বাড়ি করেছে এখন শান্তিনিকেতনে। জায়গাটা একটা অশান্তিনিকেতন হয়ে গেছে। এ ভিড়ে আর গিয়ে দরকার নেই। দীপিতা ডালটনগঞ্জের নয়াটলিতে তার শ্বশুরবাড়ির একতলার বারান্দাতে দাঁড়িয়েছিল। বাড়ির সামনে বাগান মতো আছে, বড় বড় 5টি ইউক্যালিপটাস গাছ, গেটের দুপাশে 2টি কৃষ্ণচূড়া। এখন ফুল নেই অবশ্য। মস্ত বড় গেটের ফাঁক দিয়ে লাল মোরামের পথটা দেখা যায় স্টেশনের দিক থেকে এসে কাছারির দিকে চলে গেছে। তা দিয়ে সাইকেল রিক্সা, সাইকেল, অটো, কচিত গাড়িও যায়। বিচ্ছিরি শব্দ করে মোটর সাইকেল বা স্কুটারও। মারুতি গাড়িও যায়, কিন্তু মারুতির ইঞ্জিনে কোনো শব্দই শোনা যায় না। হঠাৎ দেখা যায় যে চলে গেল। গেট পেরিয়ে গেলেই দেখা যায় শুধু। এই পথটা বলতে গেলে প্রাইভেট, তবে শর্টকাট করার জন্য অনেকেই এই পথে যাওয়া আসা করে। এই ফাঁক দিয়ে দেখা নয়াটুরির এই পথটুকুই বলতে গেলে দীপিতার সঙ্গে বাইরের জগতের একমাত্র যোগাযোগ। মাঝে মাঝেই নিজেকে ওর বন্দিনী বলে মনে হয়। এখন বেলা 4:15 বাজে। আজ রবিবার। নানা রকম পদ রান্না হয় বাড়িতে। শাশুড়ির নির্দেশে 1টি বা 2টি পদ দীপিকাকেও রান্না করতে হয়। বাড়িতে মানুষ খুব বেশি নেই। শ্বশুর শাশুড়ি, তার স্বামী অমল, দেওরেরা কমল এবং বিমল, একমাত্র ননদ শিমলি। রান্নার জন্য বিহারী ঠাকুর আছে, পারে, বহুদিনকার লোক। শাশুড়ির জন্য একমাত্র আয়া আছে সুরাতিয়া। তার ছেলে ভিখু বাড়ির সকলের ফাই ফরমাইশ খাটে। শ্বশুর মশাইয়ের খাস চাকর কাম ড্রাইভার সুখরাম, সে বাড়িতেই থাকে। শ্বশুর মশাইয়ের সঙ্গে ছায়ার মতো লেগে থাকে সে। শীতকালে রোদে বসে তেল মাখায়, গড়গড়ায় তামাক সাজে, শোয়ার আগে পা টিপে দেয়। ব্যাংকে যায় চেক জমা দিতে বা টাকা তুলতে। শ্বশুরমশাইয়ের গোয়েন্দাও বটে সুখরাম। সে থাকে এই গ্যারাজের পাশের ঘরে। বাড়িতেই খায়। তার দেশ লোহার ডাগাতে। বয়স দীপিতার স্বামী অমলেরই মতো। লোকটার চোখের চাউনি মোটে ভালো লাগে না দীপিতার প্রথম দিন থেকেই। যথেষ্ট বয়স হওয়া সত্ত্বেও সুখরাম বিয়ে করেনি। বাড়িতে নাকি মা আছে শুধু। ছুটি ছাটাও কিছু নেয় না। বছরে 7 দিন ছুটি নেয় ছট পরবের সময়। বাসে করে চলে যায় লোহার ডাগা, আবার ঠিক সময় মতো ফিরে আসে। সুখরাম নাকি কথার খেলাপ করেনি কোনোদিনও। সেজন্যই দীপিতার শ্বশুর ব্রজেন কর্মশায় তাকে অত পছন্দ করেন। আজ সকালে একচোট বৃষ্টি হয়ে গেছে।
ডালটনগঞ্জে বিয়ে হয়ে আসার পর থেকেই দেখছে প্রতি বছরই দেওয়ালির পরে হয়। এরপরই শীত নামবে জব্বর। এই সময় রোদটাও মিষ্টি লাগে। এখানে গরমের সময় যেমন গরম, শীতের সময়ও তেমনই শীত। ঘরে অমল ঘুমোচ্ছে, দীপিতা ওর সঙ্গেই ছিল। আলতো করে নিজের কোমর থেকে অমলের বাঁ হাতটা নামিয়ে শাড়ি ব্লাউজ ঠিক করে নিয়ে বারান্দাতে এসে রেলিং ধরে দাঁড়িয়েছে দীপিতা। সপ্তাহে মাত্র এই একটা দিনই অমল দিনের বেলা বাড়ি থাকে। 30শে জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত জঙ্গলের কাজ বন্ধ থাকে। দেওয়ালির পরেই কাজ আরম্ভ হয়। 1 নভেম্বর থেকে সব জঙ্গল খুলে গেছে। এখন অমলকে ও আরো কম পাবে কাছে। কাঠের গুদাম, চেরাইকল, বাঁশের ডিপো ছড়িয়ে আছে ওর শ্বশুরমশাইয়ের। ব্যবসা প্রায় 200 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। বছরভর কাজের সঙ্গে জঙ্গলের ওইসব কাজও দেখতে হবে অমলের। দীপিতার দেওরেরা অনেকে ছোট অমলের চেয়ে। একজন ক্লাস 9-এ পড়ে, অন্যজন ক্লাস 8-এ। শ্বশুরমশাইও আর কাজ তেমন দেখেন না। পুরনো কর্মচারী আছে 2-3 জন, তাদেরই সাহায্যে অমলই পুরো ব্যবসা দেখে এখন। সারাদিন মন খুলে কথা বলার মতো কারোকেই পায় না দীপিতা। একমাত্র ননদ শিমলি নামধারী কলেজে পড়ে। মেয়েটা ভালো, কিন্তু পড়াশোনা, মাস্টারমশাই এবং বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকে। তাছাড়া শাশুড়ি পছন্দ করে না শিমলি বেশি সময় দীপিতার সঙ্গে কাটাক। মাঝে মাঝে পাশের বাড়ি বিশ্বাস বাড়িতে যায়। সে বাড়ির ছেলে ভোদাই অমলের চেয়ে একটু ছোট, ভালো গজল গায় সে। তার মা এবং এক বিধবা পিসি আছেন শুধু বাড়িতে। একমাত্র দিদির বিয়ে হয়েছে বেনারসে, তার নাম বাণী। সে মাঝে মাঝে বাপের বাড়ি এলে বেশ ভালো লাগে দীপিতার। দীপিতাকে খুবই ভালোবাসেন ওরা। সাহিত্য, গান, বাজনা, সিনেমা, নাটকের আলোচনা হয় একটু। ওর গান শুনতেও ভালোবাসেন ওরা। দীপিতা যে একসময় ভালো গান গাইতো সে কথা আজ মনে পর্যন্ত পড়ে না। তবে গান যার মধ্যে আছে তার মধ্যে তা কচুরিপানারই মতো থাকে, মরেও মরতে চায় না। দীপিতার শ্বশুরবাড়ি করবাড়িতে গান গাওয়া মানা। বিয়ের পরে পরে কখনো কখনো চান ঘরে আনমনে গান গেয়ে উঠত দীপিতা। শাশুড়ি একদিন বলে পাঠিয়েছিলেন তার আয়া সুরাথিয়াকে দিয়ে, এটা বাইজি বাড়ি নয়, এখানে গান টান না গাইলেই ভালো। চান ঘরের দরজাতে ধাক্কা দিয়ে সুরাতিয়া শাশুড়ি সেই আদেশ জারি করেছিল। মরমে মরে গিয়েছিল দীপিতা। সে জানে না কেন তার শ্বশুরমশাই কলকাতা থেকে তাকেই পছন্দ করে ছেলের বউ করে আনলেন, তার পটভূমি জানা সত্ত্বেও। আর বড় মামাই বা কি করে তাকে এমন ভাবে এত দূরে নির্বাসন দিলেন। মেজ মামা যদিও আলাদা থাকেন পাকপাড়াতে, তিনিও তো কোনো আপত্তি করলেন না। ওর শ্বশুর বাড়ির ওপরে যত না রাগ হয়, তার চেয়ে অনেক বেশি অভিমান হয় মামাদের উপরে, বিশেষ করে বড় মামার উপরে। হাত পা বেঁধে জলে ছুঁড়ে দেওয়ারই মতো করে তারা বিসর্জন দিয়েছেন দীপিতাকে। বিয়ে তাই দিতে পারলেন এমন ঘরে। আগে জানলে দীপিতা কোথাও পালিয়ে যেত, আত্মহত্যা করত। অমল মানুষটা যদিও খারাপ নয়, তাকে তার মতন করে ভালোবাসে, কিন্তু ভালোবাসা জিনিসটা দুজনের, এতে একজনের ভূমিকা ধর্তব্য নয়। তাই দীপিতার প্রতি মুহূর্তেই মনে হয় এক জেলখানার কয়েদি সে। ভালো মানুষ হওয়াটাই তো মানুষের একমাত্র গুণ নয়। অমলের মধ্যে কোনো রসকস নেই, সাহিত্য পড়েনি কোনোদিন, গান ভালোবাসে না। এক হাতে ক্যালকুলেটর আর অন্য হাতে নস্যির ডিবে নিয়ে সে ঘুরে বেড়ায় তার বাবার সাম্রাজ্য রক্ষার জন্যে। নস্যি দু চোখে দেখতে পারে না দীপিতা ছেলেবেলা থেকে। অমল দীপিতাকে যখন আদর করে, তাও করে ব্যবসা করারই মতো করে তড়িঘড়ি, তখন অমলের মুখ তার মুখের কাছে এলেই নস্যির গন্ধে দীপিতার বমি পেয়ে যায়। বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে পথের দিকে চেয়ে তার চোখ দুটো ঝাপসা হয়ে ওঠে। মাঝে মাঝেই এমন হয়। ও কি পাগল হয়ে যাবে ভাবে দীপিতা। গুজরাটি চম্পকলাল সাহ বিড়িপাতা কারবারির নতুন 4তলা বাড়ি থেকে খুব জোরে টিভিতে হিন্দি সিনেমার আওয়াজ ভেসে আসছে। ওরা মাঝে মাঝে নানা রকম আচার পাঠায় দীপিতাকে। ওদের বাড়িতেও দীপিতার সমবয়সী একটি বউ আছে, নাম নবনীত। সেও থাকতো কলকাতাতেই, ভবানীপুরে। তাকেও মাঝে মাঝে 3তলার বারান্দাতে দাঁড়িয়ে থাকতে দেখে দীপিতা। ওর মনে হয় ও দীপিতার মতোই দুঃখী। নবনীত কি কোনোদিন 3তলার বারান্দা থেকে লাফ দিয়ে পড়বে নিচের রাস্তায়? ভাবলেও শিউরে ওঠে দীপিতা ভয়। বুঝতে পারে না ভয়টা নবনীতের জন্য না নিজেরই জন্যে।
চম্পকলালদের একজন মুহুরি আছে, তার নাম পোপটলাল। সে গদি ঘরের পাশে একতলার একটি ঘরে থাকে। দীপিতাকে বারান্দাতে দেখলেই জানলার সামনে এসে দাঁড়ায় পোপটলাল। লোকটা খুবই অসভ্য আছে। একদিন ধুতির খুঁট তুলে দীপিতাকে দেখিয়েছিল, যদিও অত দূর থেকে দেখা কিছুই যায় না, আর দেখবার আছেই বা কি চাই পুরুষদের। কত রকমের বিকৃতি যে থাকে মানুষের। রাগে গনগন করতে করতে দীপিতা ভিতরে চলে আসে। পোপটলাল জানলার কাছে এসে দাঁড়ালেই কিন্তু ভয়ে কারোকেই কিছু বলতে পারে না। যেমন তার শ্বশুর বাড়ি। শাশুড়ি অন্নদা ঠাকুরানী হয়তো বলতেন, তুমি দেখতে চাও তাই লোকে দেখায়। ছি ছি, ভাবলেও গা ঘিন ঘিন করে দীপিতার। এই যুগে এমন শ্বশুর বাড়ি হয় কারো? বরানগরে টবিন রোডের কাছে ছিল ওর বড় মামার বাড়ি। মামা বাড়ির পরিবেশ আর এই পরিবেশের মধ্যে কোনোই মিল নেই। একমাত্র মেয়ে পুঁটিকেও কি করে যে মানুষ করে তুলবে এই পরিবেশে, তা ভেবেই পায় না দীপিতা। ভাবতে ভাবতে মাথা ধরে যায়। তবে বড় মামার বাড়ির পরিবেশের কথা ভেবেই বা লাভ কি? বড় মামা তো সব জেনে শুনেই এমন করেছেন। মেয়ের ডাকনাম রেখেছিল কারো। দীপিতার ভারী পছন্দসই নাম। বিহারের সারান্ডার জঙ্গলে 3টি নদী আছে, কোয়েল, কারো, কয়না। কিন্তু শাশুড়ি নাতনিকে ডাকেন পুঁটি বলে, অতএব নাম পুঁটি হয়ে গেছে। ভালো নাম ও দেবে ঠিক করেছে চারুমতি। কিন্তু শ্বশুরমশাই বলেছেন স্কুলে নাম লেখাবেন সমলেশ্বরী। ওড়িশার সম্বলপুরে নাকি সমলেশ্বরীর মন্দির আছে। মা দুর্গারই আর এক নাম সমলেশ্বরী। ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি ছাড়ার পর সেই জঙ্গলেই প্রথমে কাঠের ঠিকাদারি নিয়ে তার অবস্থা নাকি ফেরে। তাই প্রথম নাতনির নাম রাখতে চান সমলেশ্বরী। আর তিনি চাইলে তাতে আপত্তি করেন এমন মানুষ, ঘাড়ে একাধিক মাথাওয়ালা এই পরিবারে আর কি আছে? দীপিতা বলেছিল অমলকে, তোমার বোনের নাম সমলেশ্বরী রাখলেই তো হতো। অমল বলেছিল, শিমলি নামেরও ইতিহাস আছে। শিমলিপালের জঙ্গলের জন্যই তার নাম রেখেছিলেন শিমলি। শিমলিপাল বলো? দীপিতা বলেছিল। না, এ তোমাদের কলকাতার কাছে শিমলিপাল নয়। শিমলিপালই ওড়িশারই সম্বলপুর ফরেস্ট ডিভিশনের জুজুমারের কাছে। সেই জঙ্গলে ময়ূরভঞ্জের রাজার ঠিকা নিয়েছিলেন নাকি তিনি। সেই ঠিকা অতি সামান্য হলেও ব্রজেন করে প্রথম স্বাধীন ব্যবসা। তার আগে নাকি উড়িষ্যার বন বিভাগে রেঞ্জারের চাকরি করতেন ব্রজেনকর। তার শ্বশুরমশাই মানুষটি বড় অদ্ভুত ধরনের। মুখ দেখলে মনে হয় অনেক মানুষ খুন করেছেন। এক আশ্চর্য নিষ্ঠুরতা সারা মুখে আঁকা আছে। খুব কম কথা বলেন। প্রয়োজনে এবং তার মতের বিরুদ্ধাচরণ করলে তাকে তো বটেই, এমনকি নিজের ছেলে অমলকেও তিনি সম্ভবত খুন করতে পারেন। কোনো ব্যাপারে তার বিরুদ্ধাচরণ করা তো দূরস্থান, বিরুদ্ধাচরণ করার কথা মনে আনার কথা ভাবলেও দীপিতার রক্ত হিম হয়ে আসে। ব্রজেনবাবুর কোনো বন্ধু বান্ধব নেই। লোকমুখে শুনেছে যে গাড়োয়াতে তার এক মুসলমান রক্ষিতা আছে। সে নাকি দীপিতারই বয়সী। এই কথা ভাবতেও ওর ঘেন্না করে। আগে সে মেয়েটির মাও ছিল তার রক্ষিতা। প্রতি শনিবার খাওয়া দাওয়ার পরে ড্রাইভার শুক্রামকে নিয়ে গাড়িতে করে তিনি বেরিয়ে যান। ফিরে আসেন রবিবার সকালে 10টা সাড়ে 10টাতে। পাঁঠার মাংস সঙ্গে নিয়ে আসেন। গাড়োয়ার পাঁঠার মাংস নাকি খুব ভালো। তার শাশুড়ি অন্নদা দেবী, যিনি দীপিতার সঙ্গে অকারণেই প্রচন্ড খারাপ ব্যবহার করেন, তিনিও হয়তো শ্বশুরমশাইকে দীপিতা নিজে যেমন ভয় পায় তেমনই ভয় পান। নানা হীনমন্যতা থেকেই হয়তো শাশুড়ির স্বভাবে এমন বিকৃতি এসেছে, কে জানে। ভালো খাওয়া, ভালো পড়া, বড়লোকের বাড়ির বউ হওয়ার মধ্যে স্বাচ্ছন্দ্য ও জাগতিক সুখ হয়তো আছে, কিন্তু এমন ভয়ের জীবন, বন্দিদশার জীবন কার কাটাতে ভালো লাগে? অন্ধকার প্রায় হয়ে এলো। ভিখু চা নিয়ে এলো দোতলা থেকে। বানানো চা খেতে বিচ্ছিরি লাগে দীপিতার। নিজের পছন্দ মতো দুধ, চিনি, পছন্দ মতো পাতলা লিকার না হলে চা খেয়ে কোনোদিনও আনন্দ পায়নি। বিয়ের পরপর আলাদা করে টি পটে চা, মিল্ক পটে দুধ এবং সুগার পটে চিনি আনতে বলায় শাশুড়ি বলেছিলেন, বৌমা, এ বাড়িতে যে নিয়ম চলে আসছে সেই নিয়মই চলবে। তোমার জন্য নতুন কোনো নিয়ম চালু হবে না। এমন মানসিক অত্যাচারের মধ্যে বাঁচা যায় না। এত এবং এত রকমের অত্যাচারী যদি করবেন এরা দীপিতার উপরে, তবে এত ঢং করে বড় ছেলের বউ হিসেবে কলকাতা থেকে এই সুদূর পালামৌতে ওকে নিয়ে এলেন কেন? বারে বারেই গা রিরি করে ওঠে বড় মামা ও বড় মামির উপরে। কোনো খোঁজ খবর না নিয়েই ওরা।
দীপিতার মনে হয় ওর প্রতি তাদের ভালোবাসাটা ছিল মুসলমানের মুরগি পোষারই মতো। অথচ ওরা ছাড়া দীপিতার আপনজন বলতে তো আর কেউই ছিলেন না। বড়ই অভিমান হয় ওদের উপরে। ওদের ভালোবাসাটা কি ভরম ছিল? কিছুই বুঝতে পারে না দীপিতা। ভাবলে মাথার মধ্যে যন্ত্রণা হয়, দু চোখ জলে ভরে আসে। বারান্দা থেকেই ভিখুর হাত থেকে চায়ের কাপ দুটো নিয়ে ঘরে গেল দীপিতা। চা দিয়ে অমলকে তুলে দিল। বছরের এই সময় থেকে শীতের শেষ অবধি ডাল্টনগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া কোয়েল নদীর পাশে অনেকে বেড়াতে যান। তারপর বেলোয়া টিকারে প্রকাশের দোকানে ফুচকা খেতে যান। প্রকাশের দোকানের কাছাকাছি ভেলপুরি, বাটাটাপুরি, ধোসা, ইডলি এসবও বিক্রি করে অনেকেই। সকলেই যার যার সাইকেল ভ্যান নিয়ে আসে, তার উপরেই দোকান। তাদেরই মধ্যে বাল বিধবা বাঙালি বৃদ্ধা কাত্তায়নী মাসিও বসে পাটিসাপটা, ক্ষীরের পুলি, নারকলের তক্তি এসব নিয়ে। কাত্তায়নী মাসি অবশ্য নয়াটলির সব বাড়িতেই আসে। কাত্তায়নীর সাইকেল ভ্যান নেই, এক কানা ভাইপো আছে, তার নাম বিটকেল। এই বিটকেল আবার ভোদাইয়ের খিদমতকার। যখন পিসির কাজ থাকে না তখন সে ভোদাইয়ের ফাইফরমাস খাটে। ওকে খুবই স্নেহ করে ভোদাই। প্রয়োজন না থাকলেও কাত্তায়নী মাসির কাছ থেকে জিনিস কিনে বিশ্বাস বাড়ির ভোদাই অন্যদের বিলিয়ে দেয়। ও বলে, ভিক্ষে তো চায় না, মাসির আত্মসম্মান জ্ঞান আছে, অভাব যতই থাক না কেন। বিটকেল মাসির অ্যালুমিনিয়ামের হাঁড়ি কুড়ি সব বয়ে নিয়ে যায়। পিঠে তো গরম করতে হয় না, তাই সুবিধে আছে। পাছে গরমে পিঠেগুলো খারাপ হয়ে যায়, তাই বরফ কল থেকে এক চাঙড় বরফ কিনে সেই সব হাঁড়ি কুড়ি কাত্তায়নী বরফের উপর বসিয়ে রাখে। অবাঙালিরাই বেশি কেনে কাত্তায়নীর জিনিস। বাঙালিরা কখনো কখনো মুখ বদলাবার জন্য কিনে আগে মিষ্টি খেয়ে তারপরেও বুধিয়ার তেজপাতা টেজপাতা দেওয়া সুগন্ধি গরম গোরখপুরি চা খায়। প্রবাসী বাঙালিরা এখনো বাড়িতে মিষ্টি টিষ্টি বানান নানা রকম। তারা কলকাতার বাঙালিদের মতো অ্যাংলো ইন্ডিয়ান হয়ে যাননি, খুবই কষ্ট করে হলেও বাঙালিয়ানা এখনো বাঁচিয়ে রেখেছেন। বাঙালির যে অনেক ভালো ভালো খাবার দাবার রান্না বান্না ছিল, তা কলকাতার বাঙালিরাই বরং ভুলে গেছেন। বিহারের পালামৌ জেলার এই সদর শহর ডাল্টনগঞ্জের মুষ্টিমেয় বাঙালিরা যে নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখেছেন আপ্রাণ চেষ্টাতে, এই কথা অস্বীকার করা যায় না। দীপিতা বলল, তার স্বামী অমলকে চা খাওয়া হলে, এই নিয়ে যাবে নদীর পাড়ে আমাকে একটু ফুচকা খাওয়াতে, তারপর প্রকাশের দোকানে? চলো না গো। জিপটা তো একমাত্র রবিবারেই বাড়িতে থাকে, তা আমি যে মেয়েটাকে নিয়ে একটু কোথাও যাব, তা কি হবে? নিজেও বাড়ি থেকে বেরোবে না, আমাকেও বেরোতে দেবে না। অদ্ভুত পুরুষ মানুষ তুমি। তাও যদি একটা ড্রাইভার থাকতো তোমার জিপের, তাহলেও না হয় হতো। ড্রাইভার কোথায় পাবো? আমি ড্রাইভার, আমি হেল্পার, আমি মেকানিক। থাকলে তো ভালোই হতো, জঙ্গলে পথে ঘাটে অনেক উপকারে লাগতো। যদি একজন হেল্পারও থাকতো তাহলে বুঝতাম। আমার ইচ্ছেতে তো কিছু হবে না, তুমি তো সবই জানো। জানি বলি তো বলি যে তুমি পুরুষ মানুষ নও। তারপর অমল বলল, পাশের বাড়ি ভোদাইকে নিয়ে যাও না, ওই তো টেবিলের ওপর জিপের চাবিটা পড়ে আছে, আমি একটু গড়িয়ে নিই। ছেলেটির ভালো নামটি তো চমৎকার, অনিকেত। তোমরা সকলেই ওকে ভোদাই বলে ডাকো কেন বলো তো? বিশ্বাস কাকার আদরের রকমই তো ওরকম ছিল, আমরা কি করবো, একমাত্র ছেলেকে আদর করে ডাকতেন ভোদাই এই শিশুকাল থেকে। তাই এমন চালাক চতুর চৌখস ছেলেও মুখে মুখে ভোদাই হয়ে গেছে সকলের কাছে। এটা অন্যায়। যাকে ওই নামে ডাকা হয় তার আপত্তি না থাকলে তোমার এত আপত্তির কি কারণ? সকলের বরেরাই তাদের স্ত্রীদের নিয়ে যায়, আর আমাকে পাশের বাড়ি ভোদাইয়ের সঙ্গে কেন যেতে হবে? লোকে কি বলবে? বাইরের লোকের কথা ছেড়েই দিলাম, তোমার মা বাবা তারাও আড়ালে অনেক কিছুই বলেন। তাছাড়া তোমার স্যাঙাত ভোদাই তো আর সত্যি সত্যি ভোদাই নয়, সে বেশ বুদ্ধিমানই। কেন একথা বলছে? কেন বুদ্ধিমান হওয়া কি খারাপ? তা নয়, তবে এসব ব্যাপারে তোমার পক্ষে বোকাদের উপর নির্ভর করাই ভালো। কেন, ও কি তোমাকে কিছু? না না, সেসব কিছু নয়, তবে কোনোদিন তো কিছু হলেও হতে পারে। এতখানি উদার হওয়া ভালো না। পুরুষেরই জাত তো, তোমরা পুরুষেরা সবাই হনুমানের চেয়েও খারাপ। অমন করে বাইরে কারোর সামনে আবার বলে বসো না। কি বলবো? বিজেপির জন্য এখন গরু আর হনুমান সম্বন্ধে সবসময় মুখ সামলে কথা বলবে। কখনকার বিশ্বাসে আঘাত লাগে কে বলতে পারে। জানোই তো যে পবনপুত্র হনুমানকে এখানে সকলেই দেবতার জ্ঞানে দেখে। এ তো তোমাদের কলকাতা নয়। তা হয়তো হবে,
কিন্তু জানো তো, আমি সেদিন দিয়েছি হনুমানের শ্রাদ্ধ করে। হনুমানের শ্রাদ্ধ? কি করে? কেন করতে গেলে? কি সর্বনাশ! আরে বলো কেন, যখন তখন পেছনের উঠোনে পাঁচিল টপকে লাফিয়ে এসে উঠোনে পড়ে দুদ্দার করবে, একে তাকে চট থাপ্পড় মারবে, মেয়েদের শাড়ি ধরে টানবে। গত সপ্তাহে তিনি শিমলিকেও জড়িয়ে ধরেছিল। মেয়েটা ভয় প্রায় অজ্ঞান হয়ে গেছিল। রাতের বারে মিনু বলছিল জিরাট এক অল্প বয়সী নতুন বউকে নাকি একটা ধীরে হনুমান ধর্ষণ করেছে সেদিন। আহা, কেষ্টর জীব রামচন্দর করেছে না করেইছে। তা ধেরে বর তাকে ধর্ষণ করলে দোষ নেই, যত দোষ ওই ধেরে হনুমানেরই। তোমরা তো হনুমানদের দলেই ছিলে এবং আছো চিরদিন, দীপিতা কপট রাগের সঙ্গে বলল। কালী ভদ্রে রবিবারের দুপুরে বড় আদর করে অমল দীপিতাকে। তবে ব্যাপারটা চিরদিনই এক পক্ষেরই একচেটে। দীপিতার ভালো লাগা মন্দ লাগাটা অবান্তর। সবের মতো সবাসনে শুয়ে অমলকে সবকিছু করতে দেয়। হনুমানের সঙ্গে সত্যিই কোনো তফাৎ নেই অমলের। দীপিতা ভাবে, সব পুরুষে কি এরকমই? তবে ব্যাপারটার পরে শরীরটা ছেড়ে দেয়। আলসেমি লাগে, ঘুম পায়, তাই ঘুমোয়ও। দিবানিদ্রার পরে আড়মোড়া ভাঙতে ভাঙতে অমল বলল, হনুমানের শ্রাদ্ধটা কি করলে শুনি? আরে বৈদ্যনাথ দাওয়াখানা কবজাহার খান না বাবা? বাবা? হ্যাঁ, তোমার বাবা। আরে তোমার বাবা বলার কি দরকার? হ্যাঁ, বাবা তো খানই রোজ রাতে শোবার সময়। তোমার নিজের বাবা তো তোমার শিশুকালেই গত হয়েছেন, শুধু বাবা বলতে বুঝি ইচ্ছে করে না। দীপিতা উত্তর না দিয়ে ভাবছিল, তার বাবার যে স্মৃতিটুকু তার মনে দৃঢ়বদ্ধ আছে, তার সঙ্গে ব্রজেনকর মশাইকে যে একেবারেই মেলানো যায় না। মরে গেলেও শ্বশুর মশাইকে বাবা বলে ডাকতে পারবে না। এখন বাবার ব্যাখ্যা না করে হনুমানের ব্যাপারটা বলো। স্বভাব অধৈর্য অমল বলল তার স্ত্রী দীপিতাকে। ভিকুকে দিয়ে বড় বড় একছড়া বর্তমান কলা আনিয়ে খোসা আধখানা করে ছাড়িয়ে তার গায়ে ফুটো করে চামচ চামচ কবজহার তার মধ্যে ঢুকিয়ে দিয়ে খোসাতে হালকা করে ফেবিকল লাগিয়ে এমন করে সেটে দিয়েছিলাম যে হনুমান তো দূরস্থান, রামচন্দ্রেরও সাধ্য ছিল না যে কারসাজি ধরতে পারেন। তারপর? তারপর আর কি, হনুমান বাবাজি তো হুড়ুম দারুম করে পাঁচিলের ওপর থেকে গোলকিপারের মতো বডি থ্রো করে পুরো কাঁদি নিয়ে লোপাট। তারপর? তার পরের দিনে তার অবস্থা যদি দেখতে, কিরকম? সে বড় করুণ অবস্থা। উঠোনের ওপাশে বড় সাদা ফুলের গাছটার এডালে ওডালে একবার দাঁড়ায় তো আর একবার বসে, গালে হাত দিয়ে শুয়ে থাকে, একেবারে চলৎশক্তিহীন সারা দিন। ওই গাছটাতেও রাস্তানা ছিল কিনা। তারপরে? তারপর থেকেই তল্লাট ছেড়েছে, আর একদিনও আসে। প্রায় 15 দিন হয়ে গেল। বুঝবে যেদিন তোমাকে ধর্ষণ করে প্রতিশোধ নেবে। হনুমান বলে কথা। দীপিতা মুখে কিছুই বলল না, কারণ সব কথা মুখে বলার নয়। যেসব স্বামী তাদের স্ত্রীদের শুধু ধর্ষণই করে, আদর কি করে করতে হয়, সোহাগ কাকে বলে, শৃঙ্গার কি, সে সম্বন্ধে যাদের কোনো ধারণাই নেই, যারা স্ত্রীর শরীরকে জমিদারির অঙ্গ বলে মনে করে, সেই শরীরকে যন্ত্রের মতো কর্ষণ করে, সেই স্ত্রীকে হনুমানেই ধর্ষণ করলো না অন্য কেউ করলো, তাতে স্বামীর কি? মাঝে মাঝে অমল স্বগতোক্তি করে, বুড়ো কি আর বয়সে হয়েছি, জীবনই বুড়ো করে দিল। এত পরিশ্রম কোনো মানুষের সহ্য হয়? আমার শরীরটা তো বুড়ো হয়েইছে, মনটাও বুড়িয়ে গেছে একেবারে, কিছুতে আর আনন্দ পায় না। এত বড় আর এত ছড়ানো ব্যবসা একা হাতে দেখা কি সম্ভব? বাবা তো কমলার বিমল যে কবে এসে ব্যবসাতে বসবে, তখন আমি একটু রিলিফ পাবো। কেন? বাবা তো রোজই অফিসে যান, বাবা কিছু দেখেন না? বাবা তো যান একবার সন্ধ্যের আগে আগে, হিসেবটা দেখতে যান, কত বাকি পড়লো, কত আদায় হলো। মুহুরি জিতেন বাবুর সঙ্গে বসেন, কত 1 নম্বরে দেখাবেন, কত 2 নম্বর করবেন সেসব। চেকের পেমেন্ট তো দেখাতেই হয়। যা লাভ হয় ব্যবসা থেকে তার 10 ভাগও তো দেখানো হয় না। টাকা ফাঁকা গুনে সঙ্গে থলেতে পুড়ে বাড়ি নিয়ে আসে। বাবা এখন এছাড়া আর কি করেন? অবশ্য টাকার বদলে সরকার কি দেয়? গরিবদের ভালো করলো না হয় হতো, তবু তো যারা দেয় তাদের টাকাতেই এত বড় দেশ চলে। এটা খারাপ। সরকার যার ভাত খায় তাকেই কিল মারে, এমনটি হওয়া উচিত নয়। এসব কথা তুমি আবার বলো না যেন কারোকে, মেয়েদের কিছু বলাই বিপদ। তা অত যে টাকা রোজগার হয়, তুমি যে গাধার মতো উদয়াস্ত খাটো, তা তোমাকে বাবা সেই 500 টাকাই তো দেন হাত খরচা। তাও তো তোমার একার জন্য নয়, তোমার আমার পুটির 3 জনের সব খরচই তো তার থেকে চালাতে হয়। তোমাকে 2 নম্বর থেকে কিছু দেন না বাবা? পাগল? মিথ্যে কথা বলল অমল দীপিতাকে। তারপরেই বলল,
বাহ, মাথার উপরে ছাদ দিয়েছেন, খেতে দিচ্ছেন, পুজোতে পয়লা বৈশাখে নতুন জামা কাপড় দিচ্ছেন আমাকে, তোমাকে, পুটিকে, এই তো যথেষ্ট। জিপ গাড়ি দিয়েছেন। হুঁ, সে তো কাজ করার জন্যে, তারই ব্যবসা দেখার জন্যে। জিপ গাড়ি ছাড়া দিনরাত বনে জঙ্গলে দাবড়ে বেড়াতে পারতে, কত জায়গার কাজ সামলাতে পারতে একা হাতে। তোমার নিজস্ব কাজে বা আমাদের নিয়ে তো কোথাওই যেতে পারো না। তোমার জিপ গাড়ি কোনো ব্যক্তিগত কাজে লাগে কি আমাদের? সকাল 7টাতে বেরিয়ে যাও, আসো রাত 9টায়। তার উপরে আজ রাঁচি, কাল পাটনা, পরশু সোনপুর, তার পরদিন হাজারিবাগ, আর তার পরদিন মহুয়াডার। তুমি থাকো কতদিন ডালটনগঞ্জে? একা হাতে পুঁটিকে দেখে তোমার মা বাবা, দুই ভাই আর বোনের মন জুগিয়ে চলতে আমার দম বন্ধ হয়ে যায়। একটু যে গল্পের বই পড়বো একটা, তারও উপায় নেই। লাইব্রেরি মেম্বারশিপও ছেড়ে দিতে হলো। তোমাদের কোনো কালচার নেই, তোমরা খোট্টা হয়ে গেছো। অবশ্য দোষ সব আমারই। বাবা মরা গরিবের মেয়ে না হলে কি আর কলকাতা থেকে ডালটনগঞ্জে নির্বাসিত হই? সবই আমার কপাল। কেন লাইব্রেরি ছেড়ে দিয়েছো কেন? আমাকে বই কে এনে দেয়? কেন কমল বিমলকে পড়ো না কেন? শিমলিও টেনে দিতে পারে। কমল বিমলের সময় কোথায়? ক্যারাম চ্যাম্পিয়নশিপ, ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, অষ্টপ্রহর, সাইকেল রেস, ভলিবল, ফুটবল, তারপরে থিয়েটারের মহড়া। তাছাড়া তো ওরা পড়ে কখন? পড়ে না যে তা নয়, পড়ে। বেশি পড়ি বা কি করবে? তোমার বাবা তো কোনো ক্রমে বিকমটা পাশ করিয়ে ব্যবসাতে বসাবেন। তোমাকে কি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তে দিয়েছিলেন? তুমি তো বলেছো যে রাঁচির মুখার্জি কোম্পানি তোমাকে আর্টিকেল ক্লার্ক নেওয়ার ব্যাপারে রাজিও হয়ে গিয়েছিলেন। টাকা রোজগার করাটাই তোমাদের পরিবারের সবচেয়ে বড় গুণ। অমল হঠাৎ চটে উঠে বলল, পরিবার তুলে কথা বলবে না বলে দিচ্ছি। তারপর বেশ কিছুক্ষণ গুম হয়ে থেকে বলল, আমার কথা ছাড়ো। 10টা গাধা মরে একটা বড় ছেলে জন্মায়, আমার সঙ্গে ওদের কি তুলনা? ওরা তো রাজপুত্র, ওরা বড় লোকের বেটা। বাবা কেমন বেটা বেটা বলে ওদের আদর করে ডাকেন, শোনো না? আমি তো বড় লোকের বেটা ছিলাম না। আমি যখন জন্মেছিলাম তখন বাবা তো গরিব, সৎ, সামান্য মাইনের একজন বিট অফিসার। রেডাখোলের জঙ্গলে তখন পোস্টিং ছিল শুনেছি বাবার। তারপরে একটু চুপ করে থেকে দীপিতাকে বলল, তোমার 2-1টা কাজ তো ওরা করে দিতে পারে। আমি যখন পরিবারের ব্যবসাতেই সারাদিন বাইরে বাইরে থাকি। কিন্তু আমার যে ওদের কোনো কাজ করতে বলতে ইচ্ছে করে না। তাও কমলটার স্বভাবটা ভালো, মিষ্টি ছেলে। যতটুকু করার তা তো ওই করে, বৌদি বলে মানেও। বিমলটাকে তো কিছু বলতেই ইচ্ছে করে না। তার উপরে যে কটা টাকা তুমি আমাকে দাও, তা থেকে বিমল প্রায় জোর করেই প্রতি সপ্তাহে সিনেমা দেখার জন্য আমার কাছ থেকে টাকা চায়। ওর ভয়ে তোমাকে বলতে পর্যন্ত পারি না। আর ওর যা বন্য স্বভাব, ভয়ে ওকে নাও করতে পারি না। প্রতি সপ্তাহে সিনেমা দেখে বিমল? বলো কি তুমি? কি সিনেমা দেখে? তা আমি কি করে জানবো? আমাকে নিয়ে কি একদিনও সিনেমা দেখতে গেছো তুমি? আজকাল নাকি সব ভিডিও পার্লারে 3x ছবি দেখায়। সেটা কি জিনিস? 3x? মানে পর্নোগ্রাফিক ছবি আর কি। মানে? আরে একেবারে উদম ছবি, নায়ক নায়িকার গায়ে একটু সুতোও থাকে না, তার উপর নানা রকমের পারভার্সন। মনে মনে বলল, দেখতে তো ভালোই লাগে, সে নিজেও দেখে মাঝে মধ্যে, তাই জানে। তারপর হেসে গলা নামিয়ে বলল, চলো একদিন আমরাও দেখে আসি। আমার দরকার নেই, তুমি দেখো গিয়ে। যেমন ভাই তেমনই তো হবে দাদা। তোমাদের পরিবারের রুচিটাই বিকৃত। এই, আবার পরিবার তুলে কথা বলো না, সাবধান। তাছাড়া রুচি ব্যাপারটা চিরদিনই ব্যক্তিগত। তাই হবে? সাবধান কথাটা এমন করে বলল অমল যে ভয় পেয়ে গেল দীপিতা। সেই মুহূর্তে দীপিতার মনে হলো যে সে বিমলেরই দাদা। ওর মনে পড়ে গেল বড় মামা একটা কথা বলতেন, ব্লাড ইজ থিকার দেন ওয়াটার। কথাটা বোধহয় ঠিকই। রুচি ফুচি নিয়ে মাথা খাওয়াবার সময় কোথায় পেলাম? অমল বিরক্তি গলাতে বলল, স্কুল ফাইনাল পাশ করার পরই তো বাবা ব্যবসাতে ঢুকিয়ে দিলেন। ব্যবসা দেখতে দেখতে তো কোনো ক্রমে বিকমটা পাশ করলাম। আমি তো চেয়েছিলাম চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ি, বড় কোম্পানিতে চাকরি করি পাশ করে। কিন্তু কাঠ, বাঁশ, ওয়াগন, রেক, ঢোলাই, লাদাই, কাটাই, চেরাই, কুলি, কামিন, মেট, মুন্সি, এইসব নিয়ে তো কেটে গেল বছরগুলো। 22 বছর বয়সে বিয়ে হলো, তখন তোমার 19। তারপরেই 5 বছরেই বুড়ো। বিয়ের পরে পরে একবারই তোমার বরানগরে বড় মামার বাড়িতে গিয়ে যা 3 দিন ছিলাম, তাছাড়া তো লম্বা ছুটিও পেলাম না একদিন। সব শখই মরে গেছে এখন। জীবনে আনন্দ বলতে আর কিছুই নেই। প্রতি রবিবার একটু শুয়ে ঘুমিয়ে গায়ের ব্যথা মারা ছাড়া আর কোনো আনন্দই আমার নেই। আর আমার আনন্দ বলতে কি আছে? কেন? আমি
তা আছো, তবে তোমার আনন্দ আরো আছে। কিরকম? কেন? তোমার মা হয়তো আরো আছে, যা আমি জানি না। মা তো আছেনই, মা তো সকলেরই থাকে, কিন্তু তুমি আসার পরে মা যেন আমাকে অনেকই দূরে ঠেলে দিয়েছেন। আগের মতো আর ভালোবাসেন না। এখন মায়ের কাছে কমল বিমলই সব। আমি তো মা, বাবা, দিদিদের 5 বছর বয়সেই হারিয়েছি। তুমি ভাবো তাই, কোনো মাই কি তার ছেলেকে পর ভাবতে পারেন? পারেন, পারেন। ইমরাত খান বলে যে পুরুষ যখন যার বুকে মুখ রাখে সে তারই বশ হয়। মা জানেন যে। অদ্ভুত কথা, ঝাঁজের সঙ্গে বলল দীপিতা। জানি না, মাঝে মাঝে মনে হয় বাবা আমাকে একটি যন্ত্রের মতো ব্যবহার করছেন এবং করে যাবেন তার পরিবারের ভবিষ্যতের জন্য, পরিবারের সুরক্ষার জন্য। এছাড়া আমার আর কোনোই ভূমিকা নেই। সেই প্রয়োজন ফুরিয়ে গেলে হয়তো আমিও বেকার হয়ে যাব। বাবা তোমার কথা তো শত মুখে বলেন, সব সময় তাই নাকি? কিরকম? বলেন। অমলই তো সব, অমলই তো ব্যবসা দেখে। আমি তো এখন কিছুই আর করি না, অমলই মালিক। অমলের মুখে এক কুটির আনন্দে উদ্ভাসিত হয়ে গেল। বাবা তাই বলেন? তাই তো বলেন, আমার কাছেই বলেন। বলেন অবশ্য যখন আর কেউই সামনে থাকে না। আহা, কি বলেন তা বলো না। অমলের ব্যবহার ভালো, কাজও সব শিখিয়ে গিয়েছে, খুব খাটতেও পারে। আমার আর কি চিন্তা। তাই? অমল বলল, উত্তেজিত হয়ে বিছানাতে উঠে বসে মাথার বালিশটাকে কোলের কাছে নিয়ে। তারপর হেসে বলল, মাই ফাদার ইজ এ গ্রেট ম্যান। হাসিটা দুর্বোধ্য ঠেকল দীপিতার চোখে। একটু চুপ করে থেকে বলল, চলো, লুঙ্গিটা ছেড়ে ধুতিটা পরেন। কেন হঠাৎ? আজ তোমাকে ফুচকা খাইয়েই আনি প্রকাশের দোকান থেকে, তোমার এতদিনের শখ। অ্যাম্বাসেডর গাড়ির ড্রাইভার সুখরাম বাড়িতেই থাকে, তবে বাবার অথবা বাবার নির্দেশ মতো ডিউটি সে করে। এই বাড়িতে কারোর অধিকার নেই অ্যাম্বাসেডর নিয়ে কোথাও যাবার, এমনকি মায়েরও নয়। তবে শিমলিকে বাবা কিছুই বলেন না। অনেক সময় বাবাকে না বলেই শিমলি গাড়ি নিয়ে যায়। দীপিতার শ্বশুরমশাই ব্রজেনকর অন্য ধাতুর মানুষ, ডিকটেটর, বাঘ। এক জায়গাতে যে দুটি বাঘ থাকতে পারে না কখনো, সে কথা তিনি প্রায়ই বলে থাকেন। তবে সুখরাম ড্রাইভার জিপের টায়ার ফায়ার প্রয়োজনে বদলে দেয়, খারাপ ব্যবহার করে না অমলের সঙ্গে। গ্যারাজে অ্যাম্বাসেডরের জিপটা পাশাপাশিই থাকে। অমল লুঙ্গি ছেড়ে পায়জামা পাঞ্জাবি পরে চাবিটা আর মানিব্যাগটা টেবিল থেকে তুলে নিয়ে জিপটা বের করলো গ্যারাজ থেকে। দীপিতা তাড়াতাড়ি শাড়িটা ছেড়ে মুখে একটু পাউডার বুলিয়ে আর চোখে একটু কাজল দিয়ে দিল। অমল দীপিতাকে তুলে লেভেল ক্রসিং এ আসতেই ভোদাই এর সঙ্গে দেখা, পাশের বাড়ির ভোদাই। ভোদাই বলল, গন্ধ মেখে বউকে সাজিয়ে গুছিয়ে কোথায় চললে গুরু? গুরু হয়তো ছিলাম এককালে, এখন যা দিনকাল পড়েছে, চেলার যা চেক নাই, তা বলতে হয় গুরু গুরই রয়ে গেছে আর চেলা চিনি হয়ে গেছে। যাবি নাকি? নদীর ধারে যাচ্ছি ফুচকা খেতে, তারপর যাও প্রকাশের ওখানে। চলো, তুমি বললে গুরু জাহান্নামে যাও। বলেই দীপিতার গা ঘেঁষে সামনের সিটে উঠে বসে পড়ল ভোদাই। দীপিতা অমলের দিকে সরে এলো, মুখে কিছু বলল না। দীপিতা জানে যে ভোদাই তাকে খুবই পছন্দ করে, বেচারি। না হয় বসলোই একটু পাশে। দীপিতাও পছন্দ করে ভোদাইকে এবং তাদের বাড়ির সকলকে। দীপিতা কলকাতার সুন্দরী মেয়ে, সুন্দর করে সাজে, সাবলীলভাবে কথা বলে, ভালো গান গায়। ডাল্টনগঞ্জের মতো শহরে ভোদাইয়ের মতো অনেক পুরুষই তার কাছে আসতে চায়। এটা বুঝতে পেরেও খুশি যেমন হয়, তেমন অস্বস্তিও বোধ করে। ভালো লাগার মতো পুরুষ এখানে দেখে কোথায়? তাকে হয়তো অনেকের ভালো লাগতে পারে, কিন্তু তার কারোকেই ভালো লাগে না, একমাত্র ভোদাইকে ছাড়া। কিন্তু নামটা একেবারে যাচ্ছে তাই। ওর কি কোনো ভালো নাম নেই? ফেরার পথে রেডমাতে ভোদাই নেমে গেল ঝান্ডুরামের পেট্রোল পাম্পে। বলল, একটু আড্ডা বেড়ে যায়। ভোদাইয়ের কোনো অকুপেশন নেই। ওর বাবা অনাদিবাবুর অবস্থা খুবই ভালো ছিল, লোকমুখেই শুনেছে দীপিতা। তিনি মোটর ভেহিকেলসের ইন্সপেক্টর ছিলেন, অন্যান্য ব্যবসাও ছিল। দু হাতে পয়সা রোজগার করেছেন। যেমন শুনেছে যে করেছেন তার শ্বশুর ব্রজেনকর, ওড়িশার বন বিভাগে চাকরি করে।
এও শুনেছে যে ভোদাইয়ের বাবা মানুষটি খুবই ভালো ছিলেন। সততা মানুষের মস্ত বড় গুণ, কিন্তু সততাই মানুষের একমাত্র গুণ নয়। একজন সৎ মানুষও মানুষ হিসেবে অত্যন্ত খারাপ হতে পারেন, আবার অসৎ মানুষও ভালো হতে পারেন। অনাদিবাবু অনেকের জন্য অনেকই করেছেন নাকি, মায়া দয়া ছিল, এবং প্রতিবেশী হলেও ব্রজেন করের সঙ্গে তেমন মাখামাখি ছিল না। গত হয়েছেন বছর 7 হলো। তাছাড়া মানুষটির গান বাজনা সাহিত্য এসব বিষয়েও যথেষ্ট আগ্রহ ছিল। নিজে ভালো এসরাজ বাজাতেন। সবই অবশ্য শোনা কথা। দীপিতার বিয়ের আগেই উনি গত হয়েছেন। ভোদাইদের জায়গা জমি আছে লাতেহারের দিকে অনেক। কোম্পানির কাগজ টাগজ ছাড়াও জমি থেকেও আয় খুবই ভালো। মঘাই পান, খুশবুদার জর্দা, ভালো গান শোনা, বাংলা সাহিত্য পড়া, ভালো হিন্দি সিনেমা দেখার, মাঝে মধ্যে ইমরাত খানদের সঙ্গে রাতের চোরা শিকার, এই শখ ভোদাইয়ের। মাঝে মধ্যে চুরি করে শিকার করা হরিণের বা সম্বরের বা শুয়োরের মাংস পাঠায় ভোদাই অমলদের বাড়িতে। তিতির বটেরও পাঠায়, কচ্ছিত মুরগি। তবে দীপিতা বা বাড়ির অন্য কেউই শুয়োরের মাংস খায় না, শুধু অমল খেতে ভালোবাসে। তাই ভোদাই অমলের জন্য আলাদা করে রান্না করে পাঠায়। কচ্ছপের পিঠের মতোই শুয়োরের নদনদে চর্বি কচকচ করে খেতে খুব ভালোবাসে অমল। তবে দীপিতা এইসব শিকার করা মাংসের কোনো মাংসই খায় না। বলে, এইসব সুন্দর পাখি হরিণ এসব কেউ মারে? তাছাড়া মারা যখন বেআইনিও, তখন মারাই বা কেন? দীপিতা বড় বড় চোখে তাকিয়ে অমলের এইসব পশু পাখি খাওয়া দেখে আর বলে, তুমি একটি রাক্ষস। আমার কি, আমি তো আর মারিনি। অন্যে মেরে খাওয়ালে আমার দোষ কি? তবে কোনোদিন ওটা ধরা পড়লে কিন্তু জেলে যাবে। ইমরাত খান এক সাংঘাতিক চরিত্র। ওকে এড়িয়েই চলে অমল। ভোদাই যে কেন ওর সঙ্গে যায় রাতের শিকারে জানে না অমল। জীবিকা হিসেবে ইমরাত কি করে তা ঠিক কারোরই জানা নেই। ও নাকি ISI এর স্পাই, ওর কাছে নাকি নানা রকম আগ্নেয়াস্ত্র আছে। ইমরাত খান সত্যি বিপজ্জনক মানুষ মনে হয়। তবে ভোদাইয়ের অন্য কোনো নিঃস্বাপা দোষী নেই। কখনো সখনো একটু মহুয়া বা রাম খায়, বেহিট হয় না কখনোই। ভোদাইয়ের চরিত্রটি টু টিয়ার। ওকে বাইরে থেকে দেখে যা মনে হয়, ভিতরেও তা আদৌ নয়। মাঝে মাঝেই শিশুকাল থেকেই ওকে হিয়ালি হিয়ালি লাগে। গত 1 বছর হলো অমলের কেবলই মনে হয় যে ভোদাই দীপিতার প্রেমে পড়েছে। ভোদাইয়ের মা ও পিসিমা দীপিতাকে খুবই ভালোবাসেন। ওকে ডেকে নিয়ে ওর গান শোনেন। অতুল প্রসাদ ও রজনীকান্তর গান খুবই ভালো গায় দীপিতা। রবীন্দ্রনাথের গানও গায়। গল্পের বইও ধার দেন ওরা। কলকাতা থেকে অনেক পত্র পত্রিকা, দিশা সাহিত্য তথ্যকেন্দ্র, নবকল্লোল উদ্বোধন আসে ওদের বাড়িতে। নানা লেখকের সমগ্র রচনাবলিও আছে কম নয়। তাই ওদের বাড়ির সঙ্গে দীপিতার বেশ মাখামাখি। এই ডালটনগঞ্জের বিহারী পরিবেশে বিড়িপাতা লাক্ষার বাঁশ কাঠের কারবারিদের মধ্যে বাংলা সংস্কৃতি শিক্ষা এবং বাঙালিয়ানা শুধু ভোদাইদের বাড়িতেই বেঁচে আছে, ভোদাইয়ের মা পিসিমাদেরই জন্যে। ভোদাই এখানকার পাঁকি রোডের ছেলেদের কলেজ GLA কলেজ থেকে BA পাশ করেছে ইংরেজিতে, অমলের BCom পাশ করার 2 বছর পরে। এখন সে কলেজে MAও পড়া যায়। তখন সে সুযোগ থাকলে MAটাও করে নিত। খারাপ ছিল না ভোদাই আদৌ পড়াশোনাতে। এখানে একটা কথা চালু আছে, যদি বহিরাগত কেউ এখানের কারোকে জিজ্ঞাসা করেন লেখাপড়া কতদূর করা হয়েছে, তখন অন্যজনে বলবে আমি LLPP। প্রথমজন স্বাভাবিক কারণেই ভাববেন LLPP বুঝি কোনো ভারী ডিগ্রি হবে, কিন্তু আসলে LLPP লিখ লোড়া পালপত্তল, অর্থাৎ শিলনোড়া দিয়ে লেখে আর পড়ার মধ্যে পাথর পড়ার কথা জানে। ভোদাইও অবশ্য অমলেরই মতো আধা বিহারী। পালামুর ঠেট উচ্চারণে বাংলা বলে ওরা। যারা কখনো শোনেনি তাদের কানে আজব ঠেকে। ওরা তবু বলে আমরা বাঙালি হচ্ছি। দুর্গাপুজো করছে, বিজয়া সম্মেলনী, পুজোর পরে থিয়েটার, যাত্রা, কালীপুজো। এখনো কলকাতায় নববর্ষ যতখানি উদ্দীপনার সঙ্গে উদযাপিত না হয়, প্রবাসে তার চেয়ে ঢের বেশি উদ্দীপনার সঙ্গে পালিত হয়। এই প্রজাতি বড় নস্টালজিক। পুরনো শিকড়ের কথা এরা ভুলতে পারেনি, পারবেও না। প্রবাসী বাঙালিরা কলকাতার বাঙালিদের মতো আঁতেল, ঈশ্বর অবিশ্বাসী, ধর্ম বিমুখ এবং নিজ স্বার্থপরায়ণ হয়ে ওঠেনি।
এখনো অনেকই ভালোত্ব রয়ে গেছে প্রবাসী বাঙালিদের মধ্যে। তবে আগেকার দিনের মতো গর্ব করার মতো বাঙালি আজকাল প্রবাসী বাঙালিদের মধ্যেও কমই দেখা যায়। পশ্চিমবঙ্গেই দেখা যায় না, তার প্রবাসের দোষ কি? ভোদাই জিপ থেকে নেমে যাওয়ার পরে দীপিতা বলল, বছরে হয়তো একটা সন্ধে আমাকে নিয়ে বেরুলে, তবু সঙ্গে ভোদাইকে না জোটালে হতো না? কি বলতে চাইলো দীপিতা তার ঠিক না বুঝেই অমল বলল, আরে, ছেলেবেলায় ফুটবল খেলেছি কত একসঙ্গে, পাশের বাড়ির পড়শি, ওদের বাড়িতেই তো পড়ে থাকতাম একটা সময়। ও কাকা, বর্ণাদি কাকা খুবই ভালোবাসতেন আমাকে, বাবা যেমন ভোদাইকে বাসেন। আজকাল ওকেও তো একটু সময় দিতে পারি না। বিমল কমল তো আমার চেয়ে 10-11 বছরের ছোট, ওদের সঙ্গে তো বন্ধুত্ব হতো না, এখনো হয় না। হয়তো আরো বছর পাঁচেক পরে যখন ওরাও আরেকটু বড় হবে তখন হবে, কে জানে, হয়তো তখনও হবে না। বন্ধুত্ব হয় মনের মিল, ধ্যান ধারণার মিল, শখের মিল থাকলে। রক্তের আত্মীয় হলে কি কেউ আপসে কারো বন্ধু হতে পারে? তাছাড়া ভেবে দেখো, খোদাইয়ের মনে তো দুঃখ হতে পারতো ওকে যেতে না বললে। তোমার কাছে সকলেরই দাম আছে, সকলের দুঃখের কথাই তুমি ভাবো, শুধু আমারই কোনো দাম নেই। আরে, তুমি যে আমার ওয়াইফ, তুমি তো আমারই একটা পোর্শন। তোমার সঙ্গে বা তফাৎ কোথায়? তোমার সঙ্গে আর কার তুলনা চলে? কোথায় তুমি আর কোথায় ভোদাই? তুমি বড় বোকার মতো কথা বলো আজকাল। বোকা তো আমি নিশ্চয়ই। জিপ থেকে নেমে যাওয়ার আগে নদীর ধার থেকে ফেরার সময় ভোদাই বলেছিল, পরের শনিবার রাতে আমাদের বাড়িতে পিসিমার ছোট জায়ের ছেলে আসছে। সে রাঁচিতে হেভি ইঞ্জিনিয়ারিং এ চাকরি নিয়ে এসেছে। ইঞ্জিনিয়ার ছেলে, কলকাতার, কিন্তু ইঞ্জিনিয়ারিং পাশ করেছে খড়গপুরের আইআইটি থেকে। আগামী শনিবার রাতে তোমাদের দুজনের আমাদের ওখানে যেতে হবে, খেতেও হবে। মা ও পিসিমা বলে দিয়েছেন। শিমলিকেও বলবো। কলকাতার ছেলে এসে আমাদের গোল দিয়ে যাবে, তা হতে দেওয়া যাবে না। আমাদেরও গোলকিপার আছে। মানে? অমল বলেছিল। আমরাও টকরাবো। সে যদি তকরারে যায় তো তকরার করব। দীপিতা বৌদি আমাদের ডাল্টনগঞ্জকে রিপ্রেজেন্ট করবে, তাই কথা হয়েছে। কোন শালা বলে যে এখানে ভদ্রলোক থাকে না? বলে নাকি কেউ? কে বলে? সে শালা ঘাড়ে কটা মাথা? অমল বলল হাসতে হাসতে। ভোদাই বলল, তাদের মাফ করে দাও অমলদা, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। তিনি কি একা আসছেন, তার স্ত্রী আসবেন না? দীপিতা শুধিয়েছিল। স্ত্রী থাকলে তো আসবেন। দাও না দেখে একটা ভালো মেয়ে। বয়স তো বেশি নয়, আমাদের চেয়ে ছোট। তোমার বয়সী হবেন যা শুনেছি। মেয়েদের অভাব কি বাঙালিদের মধ্যে? সস্তা বলতে তো একমাত্র মেয়েরাই। ভোদাই বুঝেছিল যে কথাটাতে একটু খোঁচা আছে। দীপিতা বলেছিল, আগে পাত্রকে নিজে চোখে দেখি, তারপর ঠিক করে দেব মেয়ে। কঠিন কাজ আর কি। দিও তো, মা ও পিসিমাও তোমাকে বলবেন বলেছেন। এই কথা রইল। তাহলে বিকেল বিকেলই চলে এসো দুজনে। পুটিকেও নিয়ে এসো। তোমার পিসিমার ছোট জায়ের ছেলের নাম কি? ভালো নাম জিজ্ঞেস করিনি, ডাক নাম কাট্টুস। কি নাম বললে? কাট্টুস। হোমা, কার্টুস মানে কি? কারোরই ডাক নামের আবার মানে হয় নাকি? অমল বলল, আছে আছে, কাট্টুস এক রকমের গাছের নাম, নর্থ বেঙ্গলে হয়। দুবেজি ডিএফওর কাছে শুনেছি। উনি ছিলেন কিছুদিন নর্থ বেঙ্গলের বক্সা ডিভিশনে। তুমি চেনো সে গাছ? আমি চিনবো কি করে? পালামু, রাঁচি, হাজারিবাগে ওসব গাছ নেই। দীপিতা ভাবছিল ও চেনে, মানে চিনতো একজন কার্টুসকে, তবে এই কার্টুস সে কখনোই হতে পারে না। দীপিতার জীবন থেকে সেই কার্টুস ভোকারটা ঘুড়ির মতোই কার্টুস হয়ে গেছে দীপিতার বিয়ের সঙ্গে সঙ্গেই। তারপর মুহূর্তের জন্য ভাবল, স্বপ্নে কত কি ঘটে, যদি এই কার্টুস সেই কার্টুস হয়। সেও তো ইঞ্জিনিয়ারিং পড়তো। দীপিতার সুখ স্বপ্ন ভেঙে তাকে চমকে দিয়ে ভোদাই বলল, বৌদি, তিনি নাকি গানও গান। তোমার সামনে গাইলেই মাল ক্যাচ হয়ে যাবে। একটু গলাটাও সেধে রেখো কিন্তু বৌদি। দেখো, ব্যাংলো বিহারীরা যেন পিওর কলকাতার কাছে হেরে না যায়। দীপিতা কথা না বলে মুখ টিপে হেসেছিল, তারপরই গম্ভীর হয়ে গেছিল। মেয়েলি পুরুষ ছাড়া কেউ গান গায়? ঘুষ। অমল বলল। ভোদাই হেসে বলেছিল,
নিজের গলাতেই রাম ছাগল বেঁধে রেখেছো, তাই ও কথা বলছো। বারে গুলাম আলী সাহেব বা কালে খাঁ সাহেব কি মেয়েদের মতো দেখতে ছিলেন? তারা আবার কারা? সে কথাতে ভোদাই এবং দীপিতা দুজনেই একসঙ্গে জোরে হেসে উঠল। অমল লজ্জা পেয়ে বলল, হাসবার কি আছে? তোমারই বা লজ্জা পাবার কি আছে? ওরা কি বলতে পারতেন পালামোতে কত রকমের বাঁশ হয়, অথবা কাট্টুস মানে কি? সবাই কি সব জানতে পারে? তবে গান বাজনা ভালো না বেশে জানতেই পারলে নাকি মিস করলে জীবনে। অমল চুপ করে থাকলো। বাড়িতে ফিরে দীপিতা গ্যারাজের সামনে জিপ থেকে নেমে ভিতরে গেল। অমল বলল, জিপটার হাওয়া চেক করিয়ে আসছি। কাল সকালেই টুটিলাওয়ার কাঠগোলায় যেতে হবে, টরি বাগরামোর সিমারিয়া হয়ে। একেবারে ভোরে বেরোবে। ডালটনগঞ্জ থেকে টুরি তো 57 মাইল। উল্টো দিকে যেতে গেলে সকালে দেরি হয়ে যাবে। হর্নটা একটু দেখিয়ে নিতে হবে। মাঝে মাঝেই গোলমাল করছি, লুজ কানেকশন হয়েছে বোধহয়। ঘাড় এলিয়ে নিরুচ্চারে ঠিক আছে বলে দীপিতা যখন ভিতর বাড়িতে গেল, দেখল ভিখুর মা সুরাতিয়া পুটিকে হাতে ধরে নিয়ে দোতলা থেকে নামছে। গম্ভীর মুখে সুরাতিয়া বলল, মা তোমাকে ডেকেছে বাহু দিদি, না বলে কয়ে কোথা চলে যা হুট করে। দীপিতার খুব রাগ হলো। সম্ভবত মাস দেরেক পরে 8 ঘন্টার জন্য স্বামীর সঙ্গে বেরিয়েছিল, সেজন্যে। দোতলাতে উঠতেই শাশুড়ি বললেন, তুমি কি স্বাধীন হয়ে গেছো বৌমা? বাড়ি থেকে বেরোবার সময় একটু বলেও যেতে পারো না? হাসি মুখেই দীপিতা বলল, মা, হঠাৎই। তারপর একটু চুপ করে থেকে বলল, আপনার ছেলে তো নিয়ে যায় না কোথাও কোনোদিন। নদীর ধারে গেছিলাম একটু, আর প্রকাশের দোকানে। অতি ভালো কথা, কিন্তু বাড়িতে তো একটা ছোট ননদ আছে, তার কথা কি মনে পড়লো না একবারও? তাকেও তো সঙ্গে নিয়ে যেতে পারতে। স্বাদ আহ্লাদ তো তারও থাকতে পারে। আর আমার মেয়ে কি তোমার মেয়ের আয়া যে তুমি আহ্লাদ করে বেড়াবে আর আমার মেয়ে তোমার মেয়েকে দেখবে? গা জ্বালা করে উঠল দীপিতার। দীপিতা জানে যে শিমলি প্রায় প্রতি সপ্তাহে শ্বশুরমশাইয়ের অ্যাম্বাসেডর গাড়িতে করে কলেজের বন্ধুদের সঙ্গে নদীর ধারে যায়, ফুচকা খেতে, বেড়াতে, মিরচাইয়াতে পিকনিক করতে। কিন্তু শিমলি কোনোদিনও বলেনি যে বৌদি তুমি যাবে। কিন্তু মুখে সেসব কথা কিছুই বলল না, শুধু বলল, পুঁটিকে তো আপনি ভিকুর মাকে পাঠিয়ে 4টের সময় ওপরে নিয়ে গেছিলেন মা, তাই বুঝতে পারিনি, ভেবেছিলাম আপনার কাছেই আছে। তুমি তো অনেক কিছুই বুঝতে পারো না বৌমা, আর কবে বুঝবে তাও জানি না। তাছাড়া আজকাল মুখে মুখে কথাও খুব বলতে শিখেছো দেখছি, দেখিও তো কিছু বুঝতে শিখতে পারতে। তোমার না হয় ছেলেবেলাতে মা চলে গেছিলেন, কিন্তু মামিমারাও কি সহবত বলে কিছুই শেখাননি তোমাকে? এসব কথা এতভাবে শুনেছে দীপিতা যে এখন আর গায়ে লাগে না। তাছাড়া যে মামা বাড়িতে বিয়ের পরে এত বছরে একবারও যায়নি, সেও যেতে চায়নি, আর তারাও যেতে বলেননি। সেই মামাবাড়ি সম্বন্ধে সব দুর্বলতাও যেন আস্তে আস্তে মুছে যাচ্ছে। কলকাতার মানুষেরা প্রত্যেকে ভীষণই ব্যস্ত থাকে নিজের কাজ নিয়ে। তাদের এসব ফালতু সামাজিকতা করার সময়ও মানসিকতাও নেই। কিন্তু তাদের এই নিরাসক্তির কারণে অসহায় দীপিতার জীবনে যে কত দুর্যোগময় হয়ে উঠেছে, সে কথা তারা যদি জানতেন। প্রতি বছরই শীতে আর জামাই ষষ্ঠীর সময় শাশুড়ি নিয়মিত কথা শোনান। বলেন, কর্তাকে বলেছিলাম যে বাঙাল বাড়িতে ছেলের বিয়ে দিও না, তাও আবার বরিশালের বাঙাল। না, জেদ করে তাই দিলেন। বামুনের ডানা কাটা পরি মেয়ে পেয়ে তিনি সব ভুলে গেলেন। কবে নাকি তাদের কোন জামাই জামাই ষষ্ঠী খেতে গিয়ে মারা গেছিল, সেই থেকে বুদ্ধিমানেরা জামাই ষষ্ঠী তুলে দিলেন। এরকম চোখের চামড়াহীন মানুষ হয় বা কি করে কে জানে। জামাই ষষ্ঠী নেই বলে কি ভাই ফোঁটাও নেই? তোমাদের ভাই নেই বলে? যাদের আছে তারা বুঝি কোঁচা দুলিয়ে দিদি বা বোনের বাড়ি ভাই ফোঁটা নিতে আর খেতে যায় না প্রতি বছর? আশ্চর্য সব নিয়ম কানুন বাবা, আজীব আদমি। প্রথম প্রথম বিহারে বহুদিন বসবাস করা তার শাশুড়ি অন্নদা দেবী যখন বিহারি উচ্চারণে অজীব আদমি বাক্যটি দীপিতার পিতৃকুল মাতৃকুলের মানুষদের উদ্দেশ্যে ব্যবহার করতেন, তখন ওর মনে হতো হিন্দি সিনেমার ডায়লগ শুনছে বুঝি। এখন আর তা মনে হয় না। ও নিজেও সত্যি সত্যি একজন অজীব আদমি হয়ে গিয়ে অন্যের সব আজীবপনা মেনে নিয়েছে। একই কথা সহস্রবার বললে যে তার ধার বা ভার কমে যায়, তা কেন যে দীপিতার শাশুড়িমা বোঝেন না তা জানে না দীপিতা। মাঝে মাঝে নিজেকে অভিশাপ দেয়। মাঝে মাঝে নিজের ওপরে, শৈশবেই চলে যাওয়া মা বাবার উপরে, তাকে ঘাট থেকে নামিয়ে দেওয়া বড় মামির উপরে এমন তীব্র অভিমান হয় যে মনে হয় রাতের বেলা উঠোনের গভীর কুয়োতে ঝাঁপিয়ে পড়ে।
কিন্তু পুটির জন্যেই পারে না। ও মরলে তো পুটির অবস্থা ওর নিজেরই মতো হবে। কিছু না বলে মুখ নিচু করে শাশুড়ির সামনে দাঁড়িয়ে রইল দীপিতা। শ্বশুরমশাই দোতলার বারান্দার ইজি চেয়ারে লুঙ্গি আর গেঞ্জি পরে বসে পা দোলাচ্ছিলেন। তিনি সব শুনছিলেন, সব সময়ই শোনেন। দীপিতার মনে হয় উনি দীপিতার প্রতি নিক্ষিপ্ত এইসব বাক্যবান খুবই উপভোগ করেন, আর বাইরে ভাব দেখান যে এসব মেয়েলি ব্যাপারের উনি কিছুই বোঝেন না এবং বুঝতে চানও না। ওরা কে যে কাকে কখন চালনা করেন তা বোঝা ভার। আর ওদের দুজনকেই চালনা করে অমলের ছোট ভাই বিমল। যত কুমন্ত্রণা দীপিতার এবং অমলের নামে যত কিছু লাগানোর সবই তার ছোট দেওর বিমলই করে, তা জানে দীপিতা। জীবনে অনেকের হাতে অনেকই কষ্ট পেয়েছে সে, কিন্তু কারোকে ঘৃণা করেনি আজ পর্যন্ত, এই বিমলকে ছাড়া। এত অল্প বয়সী ছেলের যে এমন নীচ ইতর চরিত্র হতে পারে তা বিমলকে নিজের চোখে না দেখলে দীপিতা হয়তো বিশ্বাসই করত না। আপাদমস্তক মিথ্যা দিয়ে মোড়া। স্কুলের কোনো কোনো মাস্টারমশাইকে ঘুষ দিয়েও পাশ করে। হেডমাস্টারের বেকার ছেলেকে শ্বশুরমশাইকে বলে ছিপনা দোহারের ডিপোতে চাকরি করে দিয়েছে। গুণের গ নেই, অথচ নাম করার খুব ইচ্ছে। সমস্ত কিছুই ফাঁকি দিয়ে, বাবার টাকা এবং প্রতিপত্তি দিয়ে পেতে চায় বিমল। জীবনে চালাকির দ্বারা যে কোনো মহৎ কর্ম হয় না এই কথাও বিশ্বাস করে না। টাকাই ওর জীবনের একমাত্র প্রার্থনা। টাকার বিনিময়ে যে নাম যশ কিনতে পারা যায় তাই ও শুনেছে। ফুটবল খেলে 3rd ক্লাস, কিন্তু গেমস টিচারকে ঘুষ দিয়ে স্কুল টিমে চান্স পেয়েছে। যেটা দীপিতাকে আশ্চর্য করে তা হচ্ছে এসব কিছু জেনে শুনেও শ্বশুর শাশুড়ি তাকে প্রশ্রয় দিয়ে যান, তার সব প্রয়োজনেই টাকা জুগিয়ে যান। সুরাতিয়া দোতলা থেকে নেমে আসার আগে আগে বিমল দোতলা থেকে নেমে স্কুটার নিয়ে বাইরে বেরিয়ে গেল। শ্বশুরমশাই নতুন ভেসপা স্কুটার কিনে দিয়েছেন তাকে, অথচ কমলকে দেননি। কমল হেঁটে স্কুলে যায়। ছোট ছেলে কি তার কোনো গোপন কথা জানে? নইলে কি করে সে ব্রজেন করার মতো ধুরন্ধর মানুষকে এমন করে বশে রেখেছে? ভেবে পায় না দীপিতা। কিছুক্ষণ পরে দীপিতা বলল, আমি আসি মা। এসো। ছেলেটা সারা সপ্তাহ বনে বাদারায় ঘুরে বেড়ায়, ছুটির দিনে তার কাছে কাছে একটু থাকো, তাকে একটু সঙ্গ দাও, সুখী করো। পুরুষ মানুষের অনেক রকম চাহিদা থাকে, তাহলে কৃতার্থ হব আমি। সংসারের জন্য তো কুটোটিও নাড়তে হয় না তোমার, কাজের মধ্যে পড়ি সেজে থাকো। তা যার সুবাদে পড়ি হয়েছ তাকে একটু দেখলেই কৃতার্থ হব আমরা। হঠাৎ বহু বচনে গেলেন কেন অন্নদা দেবী তা বুঝল না দীপিতা। সিঁড়ি দিয়ে নেমে আসতে আসতে মনে মনে ও ভাবছিল বড় ছেলের প্রতি কত যে দরদ শাশুড়ির তা তার জানা আছে। তাছাড়া পুরুষ মানুষদের চাহিদা সম্বন্ধে এতই যদি জানেন তবে ষাটোর্ধ্ব শ্বশুরমশাই যুবতী মুসলমান রক্ষিতার কাছে যাবেন কেন? ভাবলেও হাসি পায় দীপিতার। নাটক নভেলে অনেক অশিক্ষিত অত্যাচারী শাশুড়ির কথা পড়েছে দীপিতা, কিন্তু জীবনেও যে তার শাশুড়ির মতো শাশুড়ি আধুনিক সময়েও কারো থাকতে পারে সে কথা মাঝে মাঝে ওর নিজেরই বিশ্বাস হয় না। ওর মনে হয় ওর শাশুড়ির শাশুড়ি বোধহয় তার উপরে অত্যন্তই অত্যাচার করতেন। দীপিতার প্রতি অন্নদার ব্যবহার তারই শোধ তোলার জন্যে। মানুষের মনস্তত্ত্ব বোঝা ভারী মুশকিল। মুখে তখনও প্রকাশের ফুচকার আর গোরখপুরি চায়ের স্বাদটা ছিল, কিন্তু শাশুড়ির বাক্যবাণে মুখটা যেন তেতো হয়ে গেল। আধখানা সিঁড়ি নেমেছে, এমন সময় পেছন থেকে কে যেন দীপিতার হাত ধরল। স্পর্শেই বুঝল যে তার একমাত্র ননদ শিমলি। এই মেয়েটা অন্যরকম, এ বাড়ির মতো নয়। চেহারাতেও মা কি বাবা কারোর ছাপ নেই। ও ব্রজেন করারই মেয়ে যে সে সম্বন্ধে মাঝে মাঝে সন্দেহ হয়। নিজেও খুবই ছোট হয়ে গেছে, কত নীচ হয়ে গেছে। নইলে এইসব ভাবনার মনে আসে কি করে? নিজের জন্য ভারী কষ্ট হয় দীপিতার। পিছন ফিরে তাকাতেই শিমলি বলল, চলো। তারপর সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, দুঃখ করো না বৌদি, আমি কিন্তু মাকে কিছুই বলিনি। আমি তো নিবেদিতাদের বাড়িতেই ছিলাম, একটু আগেই এসেছি। বলে থাকলে বিমলই বলেছে, তুমি তো জানোই ওকে। ওকে আমি ভাই বলে স্বীকার করি না। ও কিছু না বললে হঠাৎ এই আক্রমণ হবে কেন তোমার উপরে? গেছো, বেশ করেছো। উল্টে দু কথা শুনিয়ে দিতে পারো না তুমি? দীপিতা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার কোন জোরটা আছে যে কিছু বলবো আমি? একতলাতে নেমে দীপিতাদের ঘরের দিকে এগোতে এগোতে শিমলি বলল, তোমাকে দেখে আমি একটা ব্যাপারে মনস্থির করে ফেলেছি। কি? নিজে স্বাবলম্বী না হয়ে আমি কখনোই বিয়ে করব না।
বিয়ে কি আমি আমার নিজের ইচ্ছাতে করেছিলাম রে শিমলি, না তুই করতে পারবি? আমরা তো বিয়ে করিনি, আমাদের বিয়ে দেওয়া হয়েছিল। ভবিষ্যতে একটা সময় হয়তো আসবে যখন মেয়েরা সত্যিই নিজেদের মতে ও ইচ্ছাতে বিয়ে করবে, আমাদের মতো তাদের বিয়ে দেওয়া হবে না। শিমলি বলল, কালকে কলেজে নিবেদিতা বলছিল যে কলকাতাতে ও নাকি দেখেছে যে একটা অটোরিকশার পেছনে লেখা আছে নারীর সুখ স্বপনে আর নারীর শান্তি শ্মশানে। তারপর হেসে বলল, সত্যি? তোমাদের কলকাতাতে কি এরকম সব লেখা থাকে নাকি অটোর পেছনে? কি জানি রে, 5 বছর তো হয়ে গেল এসেছি কলকাতা থেকে, আর তো যাইনি, কি করে বলবো বল? তবে তোর বন্ধু নিবেদিতা যখন বলেছে তখন নিশ্চয়ই তাই। আমি যাই, একটু ভোদাই দাদাদের বাড়ি থেকে ঘুরে আসি। কাকিমা ডেকেছিলেন, ওদের বাড়িটা একেবারে অন্যরকম, ভারী ভালো লাগে আমার ওদের। শিমলি বলল, ভোদাইকে বিয়ে করবি নাকি? মানুষটা তো ভালোই, রসিক, কিন্তু ওসব এখনো ভাবার সময় আসেনি। স্বাবলম্বী হই আগে। তাছাড়া ভোদাইদা আমার চেয়ে অনেকই বড়, তাছাড়া শুধু বিএ পাস। তোর দাদাও তো শুধুমাত্র বিকম পাস। তুমি তো তা নও। আমার বরের আমার চেয়ে বেশি ভালো হতে হবে না? তা না হলে চলবে। আমি তো নামদারি কলেজ থেকে এবছরই বিএ পাশ করে বেরোবো। লেখাপড়া যে সকলকেই অনেক দূর অবধি করতে হবে তার কি মানে আছে? কলকাতাতে আমি অনেকই লেখাপড়া করা খুব বড় বড় বদমাইশ ছেলে দেখেছি। সে যাই হোক, বলেছি তো অন্য কারো ভরসাতে, নিজের মা বাবার ভরসাতেও আমি বিয়ে করব না। নিজের পায়ে দাঁড়িয়ে তবেই করব। বিমল যেমন ছেলে, বাবার অবর্তমানে হয়তো দাদাকে, কমলকে আর আমাকেও তাড়িয়েই দেবে বাড়ি থেকে। ও একটা সাংঘাতিক ছেলে, বাবার প্রশ্রয়ে আরো সাংঘাতিক হয়ে উঠছে দিনকে দিন। ওকে আমি ভীষণই ভয় পাই। ওর দিদি হলে কি হয়? দীপিতা বলল, আমিও ভাই। আজ দুপুরবেলা ভারী মেঘ করে এলো, মনে হচ্ছে যেন বর্ষাকাল। এই বৃষ্টির পরেই শীতকাল শুরু হবে। এতদিন হেমন্ত হেমন্ত ভাব ছিল। কালো মেঘের পটভূমিতে বেলুয়া টিকারের দিক থেকে এক ঝাঁক সাদা পায়রা ডিগবাজি খেতে খেতে উড়ে আসছিল নয়াটলির দিকে। মুগ্ধ হয়ে চেয়ে রইল দীপিতা। ও শ্বশুরবাড়ির গেটের কৃষ্ণচূড়াগুলোর উল্টো দিকে পথের ওপরে একটি মস্ত গামহার গাছ আছে। গামহার গাছ দীপিতা চিনত না, অমলি চিনিয়ে দিয়েছে। ভিতরে আছে একটি বটল গ্রাসের গাছ, অনেক পুরনো। শ্বশুরমশাই নাকি ওই গাছটি শুদ্ধই জমিটি কিনে বাড়ি বানিয়েছিলেন। আরো একটি গাছ ছিল নাকি ওই বটল গ্রাসের জোড়া, সেটি নাকি বাড়ি বানাবার সময় কেটে ফেলা হয়েছে। ভাবলেও খারাপ লাগে, গাছ কেউ কাটে, সে যে গাছই হোক না কেন। বটল গ্রাসের গাছ দীপিতা কলকাতাতে তার কলেজের এক বন্ধুদের বাগান বাড়িতে দেখেছিল। প্রকৃতি যে তাকে এখনো মোহিত করে, তার মধ্যে আলোড়ন তোলে, এ কথা ভেবেও অবাক লাগে দীপিতার। বিশ্বাস বাড়ি থেকে কণিকা ব্যানার্জি বা নীলিমা সেনের বা অতুল প্রসাদের গান বা রামকুমার চট্টোপাধ্যায়ের পুরাতনী গান ভেসে এলে এখনো কেন মন উচাটন হয়? এখনো সব সূক্ষ্মতা বোধ হয় নষ্ট হয়নি। হয়নি যে, সেটাই বড় কষ্টের। পুরোপুরি যদি ভোঁতা হয়ে যেতে পারত, সুখী হতে পারত হয়তো। খেতে পড়তে পাওয়াই তো একজন মানুষের সুখের চরম নয়, পরম প্রার্থনা নয়। কবিতা লেখে না, আরো গানও গায় না, এমনকি কবিতা পড়েও না। এবারের সঙ্গে কবিতা গান এসবের কোনো সম্পর্কই নেই। সকাল থেকে রাত অবধি টাকা রোজগার আর খাওয়ার চিন্তা। বিনোদন বলতে একমাত্র পরনিন্দা আর পরচর্চা। তবুও ও যে বেঁচে আছে এখনো, তা বুঝতে পারে আজকের মেঘলা দুপুরের মতো প্রাকৃতিক কোনো হঠাৎ অভিঘাতে। বেঁচে আছে বলে নিজেকে অভিশাপও দেয় দীপিতা। এই বাঁচা কি বাঁচা! আজকাল ওর প্রায় মনে হয় যে কিছু একটা করতে হবে, ওর জীবনটাকে এভাবে নষ্ট হতে দেবে না দীপিতা। প্রায়ই ভাবে যখন একা থাকে। ওর আগের জীবনটা, কুমারী জীবনটা, গায়ে মাখা সুগন্ধি সাবানের মতো হঠাৎই হাত পিছলে শ্বশুরবাড়ির কুয়োতে পড়ে গেছে, পড়ে গিয়ে গলে গেছে, আর তাকে উদ্ধার করার উপায় নেই কোনো। বিয়ের পরে পরে যখন অমল এখনকার চেয়ে অনেক বেশি সময় দিত দীপিতাকে, তখন রবিবারের দুপুরে অনেক গল্প করতো ওরা। অমলের গ্রাম্য সারল্য মুগ্ধ করত দীপিতাকে। কবিতা বা গানের বা নাটকের বা সাহিত্যের গল্প নয়, এমনি সব গল্প, অন্য পরিবেশের, অন্য জীবনের সব সাধারণ গল্প।
তাই অসাধারণ মনে হতো দীপিতার কাছে। এখন অমল খালি ভসভস করে নাক ডাকিয়ে ঘুমোয়। বিয়ের পরে পরে অমল দীপিতার এই গাছপৃথির কথাতে হাসত, বলতো, নানা রকম গাছ কেটে তাদের চিড়ে ফেরেই তো আমাদের রুজি রোজগার। গাছকে অত ভালোবাসলে খাবো কি? শুকিয়ে মরতে হবে, ব্যবসা লাটে উঠবে। সে কথা ভাবলেও খারাপ লাগতো দীপিতার। একদিন অমলকেও বলেছিল, দেখো, তোমাদের একদিন খুব পাপ লাগবে। যারা মদের ব্যবসা করে তারা যেমন কখনো সুখী হয় না, যারা গাছ কেটে পয়সা রোজগার করে তাদেরও তেমন কখনো ভালো হতে পারে না। গাছেদের প্রাণ নেই বুঝি? তোমার বড় মামা তো সবই জানতেন, তোমাকে বলেননি উনি আমাদের কিসের ব্যবসা? অমল জিজ্ঞেস করেছিল। না, আমাকে কেউ কিছুই বলেননি। শুধু বলেছিলেন হবু জামাই ডালটনগঞ্জের বড় ব্যবসাদারের ভালো ছেলে, সচ্চরিত্র। তখন ডালটনগঞ্জ নামের যে একটা জায়গা আছে, অথবা সেটা কোথায় তাও জানতাম না। বড় মামিমা বলেছিলেন সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি ওইসব জায়গাতে তোলা। অমল বলতো, সব তো মোহনদারই বন্দোবস্তে হয়েছিল। ওই ছবির পেছনে মোহন বিশ্বাসের যে কত টাকা গলে গেছে সে সময়, সে আমরাই জানি। বড় মামা বলেছিলেন জামাই বিরাট ব্যবসার পার্টনার। হ্যাঁ, পার্টনার ওই নামেই। ইনকাম ট্যাক্স কমাবার জন্যই তো পার্টনার করেছিলেন বাবা, ছাতার পার্টনার আমি। তারপর দীপিতা বলতো, আমিও আশ্চর্য হতাম ভেবে যে কোথায় কলকাতার বরানগর আর কোথায় এই পালামুর ডালটনগঞ্জের নয়াটলি। তোমার বাবা খুঁজে খুঁজে আমাকে বের করলেন কি করে? বারে, তোমার বড় মামার সঙ্গে আমার বাবার যে যোগাযোগ ছিল অনেকই আগে থেকে। তোমার বড় মামা তো পুলিশের এসপি ছিলেন ওড়িশার সম্বলপুরে। আমার বাবাও তো তখন সেখানেই ফরেস্ট ডিপার্টমেন্টের রেঞ্জার ছিলেন। কি কারণে জানি না, কোনো গূঢ় কারণ নিশ্চয়ই থাকবে। আমার বাবা তোমার বড় মামার কাছে খুবই কৃতজ্ঞ ছিলেন। সেই কৃতজ্ঞতার ঋণ মেটাতেই আমার সঙ্গে বিয়ে দিয়ে তোমাকে নিয়ে এসেছিলেন আমার বাবা। তোমার মামারা সত্যি সত্যি তোমাকে হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছিলেন। আমি কি কোনো দিক দিয়েই তোমার যোগ্য? রূপে গুণে তুমি তো সরস্বতী, সফিস্টিকেটেড। সফিস্টিকেশন সব ধুয়ে মুছে যেতে বসেছে। 5 বছর তো হলো কর বাড়িতে। তারপর উদাস ফলাতে এই দীপিতা বলেছিল, আমারই বা কি যোগ্যতা? যে মেয়ে স্বাবলম্বী নয়, যে নিজে রোজগেরে নয়, অথবা যার বাবার টাকার জোর নেই, তার কোনো গুণই গুণ নয়। এমন অভাগীও তো সকলে হয় না। কারো মা বাবা আর 2 দিদি কি একই সঙ্গে প্লেন ক্রাশে মারা যায়? তারপর একটু চুপ করে থেকে বলতো, আসলে মামা বাড়ির মানে বড় মামা বড় মামিকেই মা বাবা বলেই জেনেছিলাম। কলকাতা শহরের শিক্ষিত সংস্কৃতি সম্পন্ন মানুষেরাও যে এমন হতে পারেন তা কি করে জানবো বলো? তাছাড়া আপন মামাই তো। অবশ্য শুনেছি যে বাবার 10 লক্ষ টাকার ইন্স্যুরেন্স ছিল। আরো কি কি ছিল তা আমি জানি না। সব বড় মামাই নিয়েছিলেন। আমার তো তখন 5 বছর বয়স। তোমার বড় মামা বাবার কাছ থেকেও 1 লাখ টাকা নিয়েছিলেন তোমার সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য, পণ। তা কি তুমি জানো? সে কি? টাকা তো মেয়ে পক্ষই চিরদিন দেন বলে শুনেছি। আমি শুনেছি তোমার বড় মামার কাছে আমার বাবার এত গভীর ঋণ ছিল যে তাকে কন্যাদায় থেকে উদ্ধার করেও সেই ঋণ শোধ হয়নি। উল্টে ওই টাকাও দিতে হয়েছিল। কিসের ঋণ? পুলিশ সাহেবের কাছে তো কারো টাকার ঋণ থাকে না। অমল মুখ নামিয়ে বলল, তবে? আমি জানি না। তবে সম্বলপুরে ফরেস্ট অফিসের এক পিয়ন বাবুলি বেহারা, যার কাছেই আমি মানুষ হয়েছিলাম বলতে পারো, যার কাছে আমার অক্ষর পরিচয়, আমার হাতে খড়ি, তার কাছ থেকেই আমি শুনেছিলাম যে বাবা একটি খুনের মামলাতে জড়িয়ে পড়েছিলেন। এবং মিথ্যে খুন নয়, ফাঁসি হয়ে যেত। তোমার বড় মামা বাবাকে বাঁচিয়েছিলেন। এসব কথা তুমি বিশ্বাস করো? তোমার নিজের বাবার সম্বন্ধে এসব কথা? বিশ্বাস করতে ভালো লাগেনি, খারি বা লাগে, কিন্তু করি। কারণ বাবুলি কাকা ভগবানের মতো মানুষ ছিলেন। সম্বলপুর ছেড়ে তার দেশ বার্মাতে চলে যাওয়ার আগে উনি বলেছিলেন, অমু, বাবার মতো হইও না, তুমি তোমার মতোই হইও, মানুষ হইও। সন্তানহীন বাবুলি কাকা আমাকে নিজের সন্তানের মতোই দেখতেন, কিন্তু কথা রাখতে পারেনি। ছেলেরা হয়তো বাবার মতোই হয়। তোমার বিয়ের সময় তাকে তো দেখলাম না, নেমন্তন্ন করনি? আমার বিয়েতে আমার কতটুকু হাত ছিল? কোনো ব্যাপারেই আমার কোনো অধিকারই ছিল না। না তখন ছিল, না এখন আছে। আমি বাবার কর্মচারী। নিজের বাবার চাকরি করার মতো বাজে ব্যাপার আর হয় না। যারা জানে তারাই জানে। দীপিতা বলেছিল, তুই কি পুরুষ মানুষ?
তোমার এসব কথা বলতে লজ্জা করে না? করে, আবার করেও না। আমি পুরুষ মানুষ কিনা জানি না, আমি ভালো মানুষ, বলতে পারো বোকা মানুষ, এমনকি মেয়ে মানুষও বলতে পারো। অনেক রকম মানুষ নিয়ে তো এই সংসারে চিড়িয়াখানা ভরা। মানুষ কি হতে পেরেছ তোমার বাবুলি কাকার কথা মতো? না। তবে জীবনে মানুষ আর কজন হতে পারে বলো? মানুষের চেহারা তো কোটি কোটি মানুষের প্রত্যেকেরই থাকে, কিন্তু মানুষ কজন হতে পারে? তবে হতে যে পারেনি তার জন্য বাবার শিক্ষাও অনেকখানি ছিল। বাবুলি বেহারার সব প্রভাব থেকে যাতে আমি মুক্ত হই, বাবা তার সব বন্দোবস্তই করেছিলেন। তাছাড়া আমার মধ্যে সাহস ছিল না, বাবার বিরুদ্ধে বিদ্রোহ করার মতো চরিত্র জোর আমার ছিল না। পড়াশোনাতেও তো সাধারণই ছিলাম, মেরুদণ্ড এমনি এমনি গজায় না, তার জন্যে শক্ত ভিতে প্রয়োজন হয়। বাবা তাড়িয়ে দিলে তোমাকে আর পুটিকে নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? কি এমন নিজস্ব যোগ্যতা আমার? একটু চুপ করে থেকে অমল বলেছিল, বাবাকে কোনোদিনও ভালোবাসতে পারিনি, শ্রদ্ধা করতে পারিনি, ভয়ই পেয়েছি চিরদিন। সম্পর্কটা বাবা ছেলের হতে পারেনি কোনো দিনও, রাজা প্রজারই ছিল। আমার মেরুদণ্ড বলে যাতে কিছু গড়ে না ওঠে তার সব বন্দোবস্তই বাবা করেছিলেন। তবুও বিদ্রোহী হয়ে উঠতাম মাঝে মাঝে, অক্ষমের দুর্বলের বিদ্রোহ। এখনো হই। বিদ্রোহের বীজ সম্ভবত এখনো সুপ্ত আছে আমার মধ্যে। তাই বাবা আমার চেয়ে কমল আর বিমলকে অনেক বেশি ভালোবাসে। তারা যে বাবার বুড়ো বয়সের ছেলে কিনা, তারা বাবার স্বপ্নের ছেলে, বাবার আদর্শে, তার মানসিকতায়, তার জীবন দর্শনেই তারা বড় হয়ে উঠছে। যাকে ইংরেজিতে বলে, মানে যেমন ফরেস্ট কনজারভেটর ঘোষ সাহেব প্রায়ই বলতেন, লাইক ফাদার লাইক সান। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? কি? কমল আর বিমল বড় হয়ে ব্যবসাতে এলেই বাবা আমাকে লাথি মারবে। পরিবারের স্বার্থের জন্যই বাবা আমাকে ব্যবহার করছেন। আমাকে উনি পছন্দ করেন। তাছাড়া উনি প্রায়ই একটি বাক্য ব্যবহার করেন, ওকে টাইট করে দেব। আমাকে একা নয়, পৃথিবীর সবাইকে। এই টাইট করা মনোবৃত্তি থেকেই বাবার সব স্বাভাবিকতা আর ভালোত্তর প্যাঁচগুলো বোধহয় আস্তে আস্তে একেবারে কেটে গেছে। ওইসব গুণ বাবার ইচ্ছে করলেও ফিরে পাবেন না। একসময় ওইসব গুণ অবশ্যই ছিল, নইলে আমার মধ্যে ওসব বোকা বোকা বোধ এলো কি করে? আমিও তো বাবারই ছেলে। আমি যে সময় মায়ের গর্ভে আসি তখন সম্ভবত বাবা মানুষটা অন্যরকম ছিলেন, আস্তে আস্তে বদলেছেন। বোধহয় সব মানুষের বেলাতেই তাই হয়। সে কারণেই বোধহয় সব স্বামী স্ত্রীর প্রথম সন্তানেরা সরল, ভালো অথবা বোকা বোকা হয়। তারা ধূর্ত হয় না সাধারণত। অবশ্য ব্যতিক্রম কি আর নেই? অবশ্যই আছে। থাক এসব কথা, দীপিতা বলেছিল অমলের পিঠে হাত রেখে। তারপর গাঢ়স্বরে বলেছিল দীপিতা অমলকে, শোনা, আমার এসব খারাপ কথা শুনতে ভালো লাগে না গো। এসব তুমি কখনো বলো না আর আমাকে। আমি বুঝতে পারছি যে ক্রমশ আমি তোমাদেরই মতো হয়ে যাচ্ছি। আমার নিজস্বতা বলতে আর কিছুমাত্র রইল না, থাকবে না। একটু পরেই অমলের নাক ডাকতে শুরু করলো। দীপিতার ঘুম আসছিল না। সে আবার জানলার কাছে মোড়াটাকে টেনে নিয়ে এসে বসল। রঙ্গনের ডালে বৃষ্টির ফোঁটা জমে আছে। বৃষ্টিতে ভেজা গাছগাছালি থেকে দারুণ একটা গন্ধ উঠছে। ভেজা ইউক্যালিপটাসদের গা থেকেও ভারী সুন্দর গন্ধ ছড়াচ্ছে। আস্তে আস্তে নয়াচড়ির এই কটুগন্ধি বাড়ির ভিতরে বৃষ্টি শেষের হাওয়াতে ভর করে এক মিশ্র সুগন্ধ ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে। করবাড়ির দূষিত আবহাওয়াতে সেই অসময়ে বৃষ্টিবাহী সুগন্ধ ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে, ধীরে ধীরে, খুবই ধীরে ধীরে। দীপিতা ভাবছিল, সেও কি নিজের এই নষ্ট হয়ে যাওয়া পানা পুকুরের জীবনকে বদলাতে পারবে? আস্তে আস্তে, খুব আস্তে আস্তে। করবাড়ির আবহাওয়া ক্রমশই অসহ্য হয়ে উঠছে ওর কাছে। কিন্তু জীবন তো ব্লাউজ বা শাড়ি নয় যে ইচ্ছে করলেই ছেড়ে ফেলা যায়। এই জীবন তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধেছে। এই বাঁধন ছেঁড়ার ক্ষমতা তার একার হাতে নেই। অথচ আজকের মতো শেষ করলাম দীপিতা উপন্যাসের প্রথম পর্ব। কেমন লাগছে জানাবেন। বুদ্ধদেব গুহর উপন্যাস এই প্রথম আমি আমার চ্যানেলে পাঠ করছি। অন্যান্য অনেক সাহিত্যিকের লেখা উপন্যাস, গল্প আমার চ্যানেলে রয়েছে। প্লেলিস্ট থেকে দেখে আপনারা পছন্দ মতো গল্প উপন্যাস শুনে দেখতে পারেন। এছাড়াও আমার আরেকটি চ্যানেল আছে, গল্পে গল্পে কিছুক্ষণ নামে। সেখানেও আমি ছোট গল্প দিয়ে থাকি।
যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।